আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে ডিএমআরসি মার্কেটিং বিভাগের গৌহাটি শাখার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন খুব শীঘ্রই আপনাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনারা যেন আমাদেরকে একটি ভালো নম্বর উপহার দিতে পারেন সেই বিষয়টিকে সামনে রেখেই মূলত এত আয়োজন। তো আপনারা প্রভাতী শাখার পক্ষ থেকে দুটো অনলাইন লেকচার পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম লেকচারে আমরা দুটি অধ্যায় আলোচনা করব এবং দ্বিতীয় লেকচারে আমরা বাকি চারটি অধ্যায় আলোচনা করব। শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের থার্ড সেমিস্টারে মোটামুটি 6টি অধ্যায় রাখা হয়েছিল। এর মধ্যে অধ্যায় 1 এবং অধ্যায় 2 এটা পূর্বে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এগুলো নতুন ছিল না, কিন্তু বাকিগুলো মোটামুটি নতুন ছিল। তো আমরা মোটামুটি আপনাদেরকে এই 6টি অধ্যায়ের উপর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলোচনা করব। এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের 100 মার্কসের পরীক্ষার মধ্যে মান বন্টনটা কিভাবে হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের 30টি বহুপদী নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি অধ্যায় থেকে 5টি করে এমসিকিউ দেওয়া থাকবে, অর্থাৎ টোটাল 30টি প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে এবং আপনাদেরকে 30টি উত্তর দিতে হবে। পরবর্তীতে আমাদের যেহেতু 6টি চ্যাপ্টার, প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে নির্বাচিত উদ্দীপকগুলো দেওয়া হয়েছিল সেখান থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে থাকবে, অর্থাৎ 6টি অধ্যায় থেকে টোটাল আপনি পাবেন 6টি। আর পরবর্তীতে বোর্ড 2017 এবং 2019 থেকে একটি করে প্রশ্ন থাকবে। তো আলটিমেটলি আপনি আমাদের টোটাল সৃজনশীল পেয়ে যাবেন 11টি এবং সেই 11টির মধ্যে থেকে আপনার উত্তর দিতে হবে 7টি। অধ্যায় 1 উৎপাদন। আপনারা অবশ্যই এই বিষয়টির সাথে অনেক আগে থেকেই পরিচিত। আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট বিষয়গুলোর উপরেই আলোকপাত করছি, যেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো বেশি হয়ে থাকে। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে বিভিন্ন রকম উপযোগ। পরবর্তীতে থাকবে উৎপাদনের গুরুত্ব, সেটা কয়েকটা পয়েন্টস আপনারা দেখে নেবেন এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করছি। আর পরবর্তীতে আপনারা আরেকটি বিষয় দেখবেন, সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত, অর্থাৎ কৃষি খাত, শিল্প খাত ও সেবা খাত। আর তার পরবর্তীতে যেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে সেটি হচ্ছে উৎপাদনশীলতার গাণিতিক সমস্যা। তো আপনারা জানেন উপযোগ 5 প্রকার, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বলা। রূপগত উপযোগ অর্থাৎ আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগটি সৃষ্টি করা হয়। গাছের কাঠ থেকে যদি আমরা কোনো আসবাবপত্র তৈরি করি সেটা আমাদের বিভিন্ন রকমের কাজে ব্যবহৃত হতে পারে, এটা এক ধরনের রূপগত উপযোগ। পরবর্তীতে স্থানগত উপযোগ, অর্থাৎ এক স্থান থেকে অপর স্থানে পণ্য দ্রব্য নেয়ার দ্বারা যে উপযোগটা সৃষ্টি হয়, হতে পারে বিদেশ থেকে কোনো প্রসাধনী বাংলাদেশের মার্কেটে নিয়ে আসা হলো, সেটা একটি স্থানগত উপযোগ। তৃতীয়ত হচ্ছে সময়গত বা কালগত উপযোগ, অর্থাৎ আমি একটি পণ্যকে সংরক্ষণ করে সেটা পরবর্তীতে ব্যবহার করলাম। দেখা গেল যে সবজি আমি কিনে রাখলাম, সেটা পরবর্তীতে সপ্তাহখানেক পরে আমি সেটা বিক্রি করলাম বা ব্যবহার করলাম। এই যে মাঝখানে সময়টা আমি ধরে রাখলাম কোল্ড স্টোরেজের মাধ্যমে, এটি আমাকে সময়গত উপযোগ দিল। পরবর্তীতে হচ্ছে সত্যগত উপযোগ। আপনারা স্পেলিংটা খেয়াল করবেন, সয়বয় তয়ব। সত্যগত উপযোগ অর্থাৎ মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগটি সৃষ্টি হয়। আপনি যদি 5 টাকা দিয়ে একটি কলম কেনেন, দোকানদার অবশ্যই আপনার কাছ থেকে কলমটি ফেরত চাইবে না, কারণ কলমটি আপনি অলরেডি নিয়ে নিয়েছেন, আপনার মালিকানায় চলে এসেছে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের দ্বারা যে উপযোগের সৃষ্টি হয় সেটি হচ্ছে সত্যগত উপযোগ। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেবাগত উপযোগ, অর্থাৎ কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবা বা অভাবে সন্তুষ্টি বিধান করার দ্বারা কোনো কর্মকাণ্ড করলো, এক পক্ষ অপর পক্ষকে কোনো কর্মকাণ্ড করার দ্বারা তার অভাবের সন্তুষ্টি প্রদান করলো, এটি তার সেবাগত উপযোগ হতে পারে। যেমন আমরা যখন ডক্টরের কাছে যাই, তারা কিন্তু আমাদের একটা সেবা দেয়, অথবা একজন শিক্ষক যখন কোনো লেকচার দিচ্ছেন তখন সেটিও একটি সেবা। ঠিক তেমনি ভাবে উকিলের পরামর্শ এক ধরনের সেবা। পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে উৎপাদনের খাতসমূহ। আপনারা জানেন যে উৎপাদনের 3টি খাত, এর মধ্যে প্রথম ও প্রাচীন খাত হচ্ছে কৃষি খাত। এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে একদম সরাসরি কৃষি কাজের সাথে সম্পৃক্ত এমন জায়গা থেকে যদি উৎপাদনের কথা বলা থাকে তাহলে সেটা হবে কৃষি খাতের অন্তর্গত। হতে পারে কৃষক, হতে পারে জেলে, হতে পারে হাঁস মুরগির খামার, এগুলো হচ্ছে কৃষি খাতের অন্তর্গত।
পরবর্তীতে হচ্ছে শিল্প খাত। এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে আমরা যদি কোনো কাঁচামালকে প্রসেস করে কোনো ব্যবহারযোগ্য কিছু তৈরি করি সেটা হয়ে যাবে শিল্প খাত। সেটা হতে পারে যে আপনি কাঁচামাল ক্রয় করে বিস্কিট তৈরি করে বাজারে ছাড়লেন, বা কোনো একটা ফ্যাক্টরির মাধ্যমে কোনো পরিধেয় বস্ত্র তৈরি করলেন, সেটি হচ্ছে শিল্প খাত। পরবর্তীতে আসছে সেবা খাত। সেবার সাথে সম্পৃক্ত যে খাতগুলো রয়েছে, যেমন আপনার শিক্ষা খাত, পরিবহন খাত, পাইকারি ও খুচরা ব্যবসায়, পর্যটন, এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্গত। আপনারা লক্ষ্য করবেন যে বিশেষ করে পরিবহন খাত ও পর্যটন খাত একটু ভালোভাবে দেখে নেবেন। পরবর্তীতে আমরা দেখছি উৎপাদনশীলতার গাণিতিক সমস্যা ও মন্তব্য। উৎপাদনশীলতার ক্ষেত্রে কিছু সূত্র রয়েছে যেগুলো জানা থাকলে অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। যেমন প্রথমে আমরা মেইন যে সূত্রটা সেটা হচ্ছে উৎপাদনশীলতার যে সূত্রটা সেটা আমরা দেখে নিব। উৎপাদনশীলতার সূত্রটি হচ্ছে উৎপাদিত পণ্য অর্থাৎ আউটপুট ডিভাইডেড বাই উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট। আপনি যদি সরাসরি আউটপুট বাই ইনপুট লেখেন তাও হয়ে যাবে। সবচেয়ে বেশি যে অঙ্কটি বা গণিতটি করতে দেওয়া হয় সেটি হচ্ছে মোট বা সার্বিক উৎপাদনশীলতা নির্ণয়। মোট বা সার্বিক উৎপাদনশীলতার ক্ষেত্রে সূত্রটা লক্ষ্য রাখতে হবে। সূত্রটি হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। এক্ষেত্রে প্রশ্নে মোট উৎপাদনের মূল্য দেয়া থাকতেও পারে, অথবা আপনাকে একক প্রতি উৎপাদন ব্যয় আর মোট উৎপাদনের পরিমাণ গুণ করে মোট উৎপাদনের মূল্যটি বের করে নিতে হতে পারে। আর মোট উপকরণের ব্যয়ের ক্ষেত্রে আপনার নিম্নোক্ত সূত্রটি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে কাঁচামাল ব্যয় যোগ শ্রম ব্যয় যোগ যন্ত্র ব্যয় যোগ অন্যান্য ব্যয়। এই উপাদানগুলো প্রশ্নে উল্লেখ থাকবে, কোনো একটা না থাকলে সেটা দেওয়ার দরকার নাই, বাট এগুলো অধিকাংশ প্রশ্নে উল্লেখ থাকবে। আপনি সেটা যোগ করে মোট উপকরণের মূল্যটি পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শ্রমের উৎপাদনশীলতার সূত্র এবং যন্ত্রের উৎপাদনশীলতার সূত্র। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে দুটি সূত্র রয়েছে এবং যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রেও দুটি সূত্র রয়েছে। কখন আমরা কোন সূত্রটি প্রয়োগ করব একদম সহজভাবে বলে দিচ্ছি মনে রাখার সুবিধার্থে। যদি আপনাদের মোট শ্রম ঘন্টার উল্লেখ থাকে তাহলে খুব বেশিরভাগ সময় আপনাদের মোট উৎপাদনের এককও দেয়া থাকবে। সেই ক্ষেত্রে যদি মোট শ্রম ঘন্টা দেয়া থাকে আমরা দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করব এবং এক্ষেত্রে আমাদের উত্তর আসবে এককে। মনে রাখার বিষয় হচ্ছে যখন আমাদের আর সূত্রের মধ্যে উপরে মূল্য বা টাকা থাকবে উত্তর আসবে টাকায়, এবং যখন আমাদের সূত্রের মধ্যে উপরে একক থাকবে তখন উত্তর আসবে এককে। এটা ভুল করা চলবে না। যেমন শ্রমের উৎপাদনশীলতা সূত্রের ক্ষেত্রে মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই শ্রমের মূল্য, এগুলো দেয়া থাকবে। আর যখন দেয়া থাকবে যখন আপনি ভাগ করে যখন উত্তরটা লিখবেন সেটা টাকায় লিখবেন। আবার যদি মোট উৎপাদনের একক দেয়া থাকে এবং সেই সাথে যদি মোট শ্রম ঘন্টা দেয়া থাকে আপনি ভাগ করার পর যে উত্তরটি আসবে সেটি আপনি এককে লিখবেন। ঠিক সেম কথাগুলোই আপনার যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্রের মূল্য, এক্ষেত্রে উত্তর আসবে টাকায়। মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট যন্ত্র ঘন্টা, এক্ষেত্রে উত্তর আসবে এককে। পরবর্তীতে আমাদের আরো কিছু সূত্র রয়েছে, যেমন মূলধনের উৎপাদনশীলতার সূত্র। এক্ষেত্রে মোট উৎপাদনের মূল্য হয় দেয়া থাকবে, না হলে আপনি গুণ করে বের করে নেবেন। আর মোট মূলধনের পরিমাণ এটা তো অবশ্যই দেয়া থাকবে, এটার উত্তর আসবে টাকায়, যেহেতু উপরে রয়েছে মূল্য। কাঁচামাল বা উপকরণের উৎপাদনশীলতার যে সূত্রটি রয়েছে এক্ষেত্রে আমরা সেটাকে মালামালের উৎপাদনশীলতার সূত্র বলতে পারি। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে কাঁচামালের উৎপাদনশীলতা অথবা উপকরণের উৎপাদনশীলতা অথবা মালামালের উৎপাদনশীলতা তিনটি একই কথা। এই ক্ষেত্রেও সূত্রটা সেই মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামালের মূল্য। লক্ষণীয় বিষয় হচ্ছে সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট উৎপাদনের মূল্যটি রয়েছে, আর মোট উৎপাদনের মূল্যটি যখন থাকবে অবশ্যই আপনাকে যে সূত্রটি প্রথমে দেখানো হয়েছে সেটি দিয়ে বের করে নিয়ে তারপরে সবগুলো অঙ্ক করতে হবে। যদি মোট উৎপাদনের মূল্য ভুল হয়ে যায় তাহলে আপনার সবকটি অঙ্কই ভুল হয়ে যেতে পারে। সবচেয়ে ব্যতিক্রমধর্মী যে সূত্রটি রয়েছে উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে সেটি হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা সূত্র। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করছেন যে আগের সূত্রের সাথে কোনো মিল নেই। আর্থিক উৎপাদনশীলতা সূত্রটি হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এই ক্ষেত্রে সংযোজিত মূল্য আমরা কিভাবে বের করতে পারি? আমরা বিক্রয় মূল্য বিয়োগ কাঁচামাল মূল্য। মনে করেন যে আপনি 1 লক্ষ টাকার আম কিনেছেন এবং পরবর্তীতে জুস উৎপাদন করে সেটা 3 লক্ষ টাকায় বিক্রি করেছেন। এক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা এবং কাঁচামাল মূল্য ছিল 1 লক্ষ টাকা। তাহলে সংযোজিত মূল্য কত আসবে? অবশ্যই 2 লক্ষ টাকা।
পরবর্তীতে আসছে রূপান্তর মূল্য। রূপান্তর মূল্যের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে শুধুমাত্র শ্রম ব্যয়, যন্ত্র ব্যয় এবং অন্যান্য ব্যয়, এই তিনটার যোগফলের দ্বারা আমরা পেয়ে যাব রূপান্তর মূল্য। এবং শ্রম ব্যয়, যন্ত্র ব্যয়, অন্যান্য ব্যয়ের সাথে অন্য কোন রকমের ব্যয় যোগ করা যাবে না। অনেকেই এই ক্ষেত্রে ভুল করে থাকে, তারা কাঁচামালের ব্যয়টি যোগ করে দেয়, সেক্ষেত্রে অঙ্ক ভুল হয়ে যাবে। পরবর্তীতে আমরা চলে আসতেছি দ্বিতীয় অধ্যায়ে। এই অধ্যায়টি বেশ বড় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই অধ্যায়টি রয়েছে। এক্ষেত্রে যেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো বেশি এসে থাকে সেগুলো নিয়ে আমরা আলোকপাত করছি। প্রথম হচ্ছে উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সৃজনশীল প্রশ্নে যেই তথ্যগুলো দেয়া থাকবে সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে কিসের কথা বলা হচ্ছে, ভূমি, শ্রম, মূলধন না সংগঠন। পরবর্তীতে আমরা দেখছি যে ভূমির বৈশিষ্ট্য, এটা অনুধাবনের জন্য আপনারা পড়ে নেবেন, বিশেষ করে প্রকৃতির দান, আদিম অক্ষয়, গুণগত ভিন্নতা, এই বিষয়গুলো অনেকবার আলোচনা করা হয়েছে, তাই এখানে আর খুব একটা আলোচনা করা হচ্ছে না, শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ভূমির বৈশিষ্ট্যের মধ্যে এগুলোও বিদ্যমান। পরবর্তীতে রয়েছে শ্রমের বৈশিষ্ট্য, যেমন মানবিক উপাদান, সঞ্চয় করা যায় না, দর কষাকষির ক্ষমতা কম। আমরা খুব একটা দর কষাকষির ক্ষমতা থাকে না যদি বেশি পরিমাণে শ্রমিক সেখানে থেকে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি শ্রমের প্রকারভেদ। আপনারা জানেন যে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম। সরাসরি কায়িক শ্রমের সাথে যে শ্রমগুলো সম্পৃক্ত হয় সেগুলো হচ্ছে শারীরিক শ্রম, যেমন কৃষকের শ্রম, রিকশাওয়ালার শ্রমের কথা বলতে পারি। আবার অন্যদিকে মানসিক শ্রম, মননশীলতা বা মানুষের মেধার সাথে সম্পৃক্ত যে শ্রমটা সেটাকে আমরা বলতে পারি মানসিক শ্রম। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের শ্রম আপনারা বলতে পারেন মানসিক শ্রমের অন্তর্গত। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম বিভাগের প্রকারভেদ, এটি মোটামুটি ইম্পর্টেন্ট একটি টপিক। শ্রম বিভাগের প্রকারভেদের মধ্যে আমরা 4টি প্রকারভেদ নিয়ে আলোচনা করে থাকি। প্রথম প্রকার হচ্ছে পেশাগত শ্রম বিভাগ, অর্থাৎ একটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত একজন ব্যক্তি সেটি করে থাকবে। যেমন একটা কৃষক শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজ সেই করে থাকে, একজন জেলে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কাজ সেই করে থাকে, সেই ক্ষেত্রে সেটি হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। পরবর্তীতে আমাদের রয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। যেমন সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগটি হচ্ছে কয়েকটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র স্তর অন্য স্তরের জন্য কাঁচামাল প্রদান করবে। অর্থাৎ আমার কয়েকটি স্তর থাকবে এবং একটি স্তর অপর স্তরের জন্য কাঁচামাল প্রডিউস করবে বা উৎপাদন করবে। যেমন তুলা থেকে যখন সুতা হয় তখন এই সুতাটা কিন্তু তারা এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা বিভাগের কাছে দিয়ে দেয় যাদের কাছে সেই সুতাটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কাপড় তৈরির জন্য। আবার যখন কাপড় তৈরি হয়ে যায় তখন জামা তৈরির জন্য সেই কাপড়টা কাঁচামাল হিসেবে দেয়া হয়ে থাকে। অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ হচ্ছে একটি স্তর কোন পণ্যাংশ তৈরি করবে যেটা অপর স্তরে যে হয়তো সেটা পূর্ণতা পাবে। যেমন গাড়ি তৈরির কারখানার ক্ষেত্রে একটি গাড়ির বডি তৈরি করা হয়, তারপর সেখানে গ্লাস লাগানো হয়, তারপর সেখানে টায়ার লাগানো হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি স্তর বা একটি বিভাগ থেকে একটি পণ্যাংশ অপর স্তরে চলে যাচ্ছে। আঞ্চলিক শ্রম বিভাগ, আঞ্চলিক শ্রম বিভাগের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যখন কোনো বিশেষ অঞ্চলের মানুষের শ্রমের দক্ষতা নিয়ে কথা বলা হবে। যেমন কোন একটা গ্রামের নাম উল্লেখ করে যদি বলা হয় অমুক জায়গার গ্রামের যে নারীরা রয়েছেন তাদের নকশি কাঁথাটা খুব ভালো, এক্ষেত্রে যেহেতু একটা গ্রামের নাম বলা হলো সেক্ষেত্রে সেটি হবে আঞ্চলিক শ্রম বিভাগ। যেমন মিশরের তুলা, এক্ষেত্রে মিশর এই নামটি ব্যবহার করা হয়েছে, যখন কোনো অঞ্চলের নাম আমরা উল্লেখ করব তখন সেটি হয়ে যাবে আঞ্চলিক শ্রম বিভাগ। পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শ্রমের গতিশীলতার প্রকারভেদ। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, যেটা খুবই সহজ। অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে যখন আপনার একটা শ্রমিক উপার্জনের উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ গতিশীলতা। আবার সেই শ্রমিকই যদি এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় জীবিকার তাগিদে সেটি হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে শিল্পগত গতিশীলতা। এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে শিল্পগত গতিশীলতায় অবশ্যই শিল্পের পরিবর্তন ঘটবে। অর্থাৎ পাট শিল্প থেকে চিনি শিল্পে চলে গেল, এক্ষেত্রে কিন্তু শিল্পের পরিবর্তন ঘটলো। তাই শিল্পগত গতিশীলতার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শিল্পের পরিবর্তন ঘটেছে কিনা। যদি শিল্পের পরিবর্তন ঘটে থাকে তারপরে দেখতে হবে যে শ্রমিকের পদবীর কোনো পরিবর্তন ঘটেছে কিনা। অর্থাৎ চিনি শিল্পে একজন সহকারী ম্যানেজার ছিল,
পাট শিল্পে যেও সেও সহকারী ম্যানেজারই রয়ে গেল। এক্ষেত্রে কিন্তু পদবীর কোনো পরিবর্তন হয়নি। যখন পদবীর কোনো পরিবর্তন হবে না তখন সেটি হবে আনুভূমিক গতিশীলতা। পদবীর কোনো পরিবর্তন হয়নি। আবার ঠিক সেই শ্রমিকই যদি চিনি শিল্পে সহকারী ম্যানেজার ছিল, পাট শিল্পে যে যদি সে ম্যানেজার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পদবীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে আবার শিল্পেরও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে সেটা হয়ে যাবে উলম্ব গতিশীলতা। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা এই বিষয়টি হচ্ছে একজন শ্রমিক সরাসরি কোনো পেশায় পরিবর্তিত হয়ে যাবে। একজন সিএনজি চালক হঠাৎ করে কোনো একটা মুদি দোকান দিয়ে বসলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে নিজের পেশাটাকে পরিবর্তন করেছে। সরাসরি পেশাটা যখন পরিবর্তন হয়ে যাবে, এক পেশা থেকে অন্য পেশায় যখন শ্রমিক চলে যাবে তখন সেটাকে আমরা বলবো পেশাগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা হচ্ছে সেক্ষেত্রে কোনো শিল্প পরিবর্তন হবে না, কোনো পেশা পরিবর্তন হবে না, শুধুমাত্র পদবিটা পরিবর্তন হবে। অর্থাৎ একজন প্রভাষক যখন সহকারী অধ্যাপক হিসাবে প্রমোশন পাবে তখন সেটাকে আমরা বলতে পারি স্তরগত গতিশীলতা। ঠিক তেমনি একজন জুনিয়র এক্সিকিউটিভ যখন শুধুমাত্র এক্সিকিউটিভ পদে উন্নীত হবে, সেটা যে কোনো বাইং হাউসে, সেটাকে আমরা বলতে পারি স্তরগত গতিশীলতা। এই ক্ষেত্রে আমরা পরবর্তী টপিক অর্থাৎ 2.22 তে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। যেমন সঞ্চয়ের ফল, উৎপাদিত উপাদান, এই বিষয়গুলো অনুধাবনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মূলধন গঠনের ক্ষেত্রে আমরা 4টি ধাপ নিয়ে আলোচনা করেছিলাম: আয়, সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ এবং বিনিয়োগ। একটা ব্যক্তি কিছু আয় করবে এবং সেই আয়ের থেকে কিছু অংশ পরবর্তীতে বিনিয়োগের জন্য রাখবে, সেটা হচ্ছে সঞ্চয়। পরবর্তীতে সে বিভিন্ন জায়গা থেকে সঞ্চয়গুলো সংগ্রহ করবে অথবা ব্যাংক থেকে ঋণও নিতে পারে। পরবর্তীতে সেই তার সঞ্চয়কৃত অর্থগুলো এবং সংগ্রহকৃত অর্থগুলো বিনিয়োগ করবে। মূলত এই 4টি ধাপে আমরা মূলধনটি গঠন করতে পারি। এরপরে সংগঠনের প্রকারভেদ। সংগঠনের প্রকারভেদের থেকে সচরাচর যে সৃজনশীলগুলো এসে থাকে সেক্ষেত্রে এক মালিকানা, অংশীদারি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি এবং সমবায় সমিতি থেকেই বেশি এসে থাকে। তো এক মালিকানা বিষয়টা আপনারা জানেন, যখন একজন মাত্র মালিক দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে তখন সেটিকে আমরা বলবো এক মালিকানা সংগঠন। আর অংশীদারি সচরাচর দেখা যায় উদ্দীপকে বলা থাকে তার কোনো বন্ধুকে নিয়ে এসছে বা তার কোনো ভাইকে নিয়ে একসাথে মূলধন বিনিয়োগ করে কোনো কাজ করছে, সেক্ষেত্রে হয়ে যাবে অংশীদারি। আর পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে আপনারা জানেন যে যৌথ মূলধনী কোম্পানি যখন নামের শেষে লিমিটেড যুক্ত হয়ে যাবে, অথবা আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 থেকে 50 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে। সমবায় সমিতির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যদি উদ্দীপকে উল্লেখ থাকে যে কিছু সমমনা ব্যক্তি নিজেদের আর্থিক বেনিফিটের জন্য, আর্থিক সুবিধা লাভের জন্য কোনো সংগঠন গড়ে তুলছে, সেক্ষেত্রে আমরা সেটাকে সমবায় সমিতির কথাই বলবো। পরবর্তীতে আমাদের দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা শেষ হয়েছে। পরবর্তীতে আরেকটি ক্লাস হবে যেটিতে আমরা পরবর্তী 4টি অধ্যায় নিয়ে আলোচনা করব। তারপর আমরা বলতে চাই, যেহেতু আজকে এই দুটি বিষয় নিয়ে আলোচনা হলো, আপনারা অবশ্যই বাসায় অধ্যায় 1 এবং অধ্যায় 2টি পড়ে নেবেন। আর যখন আপনারা পড়ে নেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।